একটা স্পর্শকাতর ফোন আলাপ আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছি। ভাইজান, আমরা আলহামদুলিল্লাহ পুনরায় স্বাধীনতা অর্জন করছি আওয়ামী দুঃশাসন থেকে। ৭১ সালে যে স্বাধীনতা অর্জন করছিলাম, এরপরে নামাজের তো হয়েছে তো ভাইজান, আমিও নামাজ পড়বো। এই সংক্ষেপে এই 2 মিনিটের মধ্যে আমি একটু কথা বলে শেষ করে নেই। সেটা হচ্ছে, আমরা ৭১ সালে যে স্বাধীনতা পাইছিলাম, সেই স্বাধীনতা আমরা খুশি হয়েছিলাম, কিন্তু বাস্তব স্বাধীনতা আমরা উপলব্ধি করতে পারি নাই। আমরা একটা দলের কাছে, একটা ব্যক্তির কাছে বা একটা ব্যক্তির দোসরদের কাছে আমরা জিম্মি হয়ে আছিলাম এতদিন, যার খেসারত অনেকেই দিচ্ছেন এবং আমাকেও দিতে হয়েছে। 1.5 বছর আমিও কারাগারে ছিলাম এই আওয়ামী দুঃশাসনে আমলে। তো এখন কথা হচ্ছে, আমরা পুনরায় 24 সালে যে স্বাধীনতা অর্জন করছি, আমরা এইটা ধৈর্য রাখতে হবে এবং ধৈর্য রাখার জন্য প্রত্যেকেই যার যার অবস্থান দিয়ে কাজ করতে হবে। আলহামদুলিল্লাহ, আপনি এই দেশের একজন সুনাগরিক এবং সুবক্তা, সুচিন্তাবিদ এবং একজন ভালো বুদ্ধিজীবী হিসাবে সবার কাছে সমাদৃত গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। এবং আওয়ামী দুঃশাসনের আমলে আপনিও কিন্তু অনেক নির্যাতিত হয়েছেন, এইটা আপনিও জানেন, আমরাও জানি। তো সবকিছু মিলে আপনার কাছ থেকে অনেক কিছু আশা করি। আপনার কাছে আমার অনুরোধ, এই জামাতে ইসলামী যে মাজলুম সংগঠন দীর্ঘদিন কত ধরনের জুলুমের শিকার হয়েছে, এটা আমি আর এখন বইলা সময় নষ্ট করতে চাইতেছি না, যেহেতু নামাজের সময় হয়ে গেছে। আপনার কাছে আল্লাহর ওয়াস্তে অনুরোধ ভাইজান, এই দেশটা সুন্দর রাখবার জন্য আপনার কিছু ভূমিকা রাখতে হবে। যদি জামাত ইসলামের যে সম্মানিত দায়িত্বশীলগণ আছেন, কেন্দ্রের, মহানগরের সব দায়িত্বশীলরা আলহামদুলিল্লাহ আপনার চিনে, আপনি যদি ওনাদের সাথে কথা বলতে চান, আমার মনে হয় সবাই আপনার সাথে কথা বলতে আগ্রহী হবে। তো জামাত ইসলামের আপনার ওই যে আমিরও তো আমার বাসায় গেছে, মানে বাসায় গেছেন, একটা শফিক গেছে, সেলিম সাহেব গেছে, এরা সবাই গেছে আমার বাসায়, অফিসও সবাই আসছে, লোক। ঠিক আছে, আমার দিক থেকে যতটুকু করার করবে ইনশাআল্লাহ। আমার অনুরোধ এইটাই ভাইজান, জামাতের যেন উপকার হয়, আপনি ওই ধরনের ভূমিকা রাখেন, কারণ জামাত যেন আর পুনরায় কোনো জুলুমের শিকার না হয়, আপনি সেই দিকে লক্ষ্য রেখে একটু বলবেন, কলম চালাইবেন, এটাই আপনার কাছে আমার অনুরোধ। আমরা যেন ব্যতীত না হই। এখন যেখানে পা দিচ্ছেন, এখানে দেয়ার ইজ নো ওয়ে। আপনি যেখানে আপনি গেছেন, এখান থেকে দুর্ভোগ না পোহায় আপনি ফেরাইতে পারবেন না। অলরেডি জামাত ফাঁদে পা দিয়েছে, বুঝতে পারছেন ঘটনাটা? তাদের তো ক্যান্টনমেন্টে যাওয়াটাই ঠিক। আপনি যে হঠাৎ করে পার্বত্য অবস্থা থেকে সেনাপ্রধান করার পর সঙ্গে সঙ্গে ক্যান্টনমেন্টে দাওয়াতে গেল, আপনি কাজ করতে অনুমতি নিয়ে গেছিলেন, মজলিসের বৈঠক হয়েছে, সাধারণ জনমত আছে, সেখানে গেছেন কেন? না, সেই দাওয়াতে তো প্রত্যেক রাজনৈতিক দলের দায়িত্বশীল যারা গেছে, না প্রত্যেক রাজনৈতিক দলের যারা গেছে তারা সবাই দুর্ভোগ পোহাবে। যারা গেছে, বিএনপি যারা গেছে, জোনায়েদ সাকি গেছে, যারা গেছে, প্রত্যেকটা লোকের এই কর্মফল ভোগ করতে হবে। জাস্ট ওয়েট। আপনি একটা কাজ করেছেন, সেই কাজের তো ফল আপনাকে ভোগ করতেই হবে। মানে দিল্লি কি এরকম প্ল্যান করতেছে আপনি বলতে চাইতেছেন? জি, এটা সেই প্ল্যান অনুযায়ী সবকিছু। সেই প্ল্যান কি আপনি সফল হইতে দিবেন? আপনারও কিন্তু ভূমিকা আছে। আমারও কিন্তু বাংলাদেশে বিশাল একটা ফিগার এখন। না, আমার কোনো ভূমিকা নাই। আমি শুধুমাত্র জানি বলি তো এই কথাগুলো এখনো বললাম। এই নাইলে আমি তো বলতাম না। আমি যদি চাইতাম যে এই জিনিসটা, আমি এই কথাগুলো কেন বলতেছি, আমি এই কথাগুলো বলতেছি যে জামাত বানানো যারা, ইভেন আমাদের মির্জা ফখরুল সাহেব গেছেন, ওখানে খুব রং কাজ করছেন, খারাপ কাজ করেছেন। এই যে হুট করে ধরেন এখন এই যে 24 ঘন্টার মধ্যে ফালু চলে আসছে বাংলাদেশে, গিয়াসউদ্দিন আল মামুন মুক্তি পেয়েছে এবং তারা ঘোরাফেরা করতেছে। আপনি বুঝতে পারছেন এগুলো জনগণের কি পরিমাণ চলে আসবে? কিন্তু বিএনপি তো এখন আপনার দল, আপনি তো বিএনপির হাইকমান্ডের সাথে কথা বলতে পারেন। না, সব কথা দুনিয়াতে যে আপনি টেলিফোন করছেন, আমি কথা বলছি। মানে জ্ঞান খুব দামি একটা জিনিস, আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত, হিকমা। এটা এমন জিনিস না যে সাইদের সাথে আমার ডাইকে গিয়ে বলতে হবে। আমার কাছে আমি কখনো এই জিনিসটা করিনি, বুঝতে পারছেন ঘটনাটা? না, সাইদা বলে না ভাইজান, কিন্তু দেশকে ভালোবাসলে, দেশের মানুষকে ভালোবাসলে কিছু কিছু কাজ সাইদাই করতে হবে। আপনি যখন একটা বিপদের লক্ষণ দেখবেন, তখন এই বিপদ থেকে সবাই মুক্তি দেওয়ার জন্য সে কাজ করতেছি, সে কাজ আমার অ্যাঙ্গেল থেকে যেটা খুব সফট ওয়েতে লিখতেছি, বলতেছি সব ওয়েতে। এখন যদি কেউ জিনিস সেটা না বুঝে, এই যে আমি ডক্টর ইউনূস সম্পর্কে ডাইরেক্ট সরাসরি বলতেছি যে হি ইজ ইন রং, ভুল কাজ করতেছে, যে কাজগুলো করতেছে একটা কাজও সঠিক হচ্ছে না তার, সে বিপদে পড়বে। এখন এই কথাগুলো এই সময়টাতে আমি যদি না বলে তারা বলি যে সে 100% রাইট, তাহলে আপনি তো তাকে গুকরা সাহেব খাপড়ার মধ্যে বলে দিলেন। না 100% রাইট কাউকেই বলা যাবে না, কারণ মানুষ ভুল ত্রুটি উঠবে না। কিন্তু
চতুর্দিকে আপনারা যারা আছেন, আপনাদের এখন দায়িত্ব আছে ভাই, অনেক একজন পদে আছে। এখন যে খাদের মধ্যে পড়ে গেছে কেউ দায়িত্ব পালন করার মতো নাই, নো ওয়ান। মূল ব্যাপার হলো যখনই আপনার একটা এরকম অবস্থা সৃষ্টি হচ্ছে, আপনি আমার মানে এটা এই যে টোটাল প্রশাসন রাষ্ট্র ব্যবস্থা সবকিছু সাজানো শেখ হাসিনা, সবকিছু মোদির। আপনি সেই ঘরের মধ্যে ঢুকবেন, ঢুকার আগে আপনি আমাদের সবার সাথে আলোচনা করে নেবেন না? সবাইকে নিয়ে তো ঢুকতে হবে। আলোচনা না করে আপনি ঢুকে গেছেন, ঢুকে গিয়ে আপনি বিপদের মধ্যে পড়ে এখন আমি আপনার ওখান থেকে কিভাবে বাঁচাবো? আপনি তো ঢুকে গেছেন ওর মধ্যে, বুঝতে পারছেন? জি কিচ্ছু করার নেই এখানে। রাখি ভাইয়া, রাখি। জি ভাইজান, ইনশাল্লাহ আবারও কথা হবে, দোয়া চাই। ওকে, আসসালাম। জাযাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম। তো যার জন্য যে জিনিসগুলো বলছি, এখন তো সবাই তো ইউনুস সাহেবকে তেল মারতেছে, আওয়ামী লীগের গালি দেওয়া তো খুব সহজ একটা বিষয়। তখন আসলে আমরা আরো ভয়াবহ বিপদের দিকে এগোচ্ছি। মনে করেন যে বিরাজনীতিকরণ, এখন যে জিনিসটা হচ্ছে এটা হলো বিরাজনীতিকরণ। এখন আওয়ামী লীগের শেষ করা হয়েছে, ঠিক আছে, জি শেষ করা হয়েছে। এখন জামাতকে পচানো হবে, তারপরে বিএনপিকে শেষ করা হবে, এরপরে রাজনীতির পুরো অঙ্গনটা শূন্যতা বিরাজ করবে, বুঝতে পারছেন? তখন এনিথিং মাইট হ্যাপেন, যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে, বুঝতে পারছেন? জি জি। তো এই ফোন আলাপটা ফেসবুকে ইতিমধ্যে ভাইরাল। আমি সেই ভাইরাল ফোন আলাপটাই শোনাচ্ছি যে ডক্টর ইউনূসের সরকার বিএনপি এবং জামায়াত নিয়ে গোলাম মাওলা রনির যেই ভাইরাল ফোন আলাপ, যেটা এই মুহূর্তে ডক্টর ইউনূসের সরকারের জন্য খুবই বড় একটা বিপদ ডেকে আনবে। পাবলিক যদি এটাতে বিশ্বাস করে তাহলে এখানে নানান ঘটনা ঘটতে পারে। তবে আপনারা একটু শিওর করেন যে এটা গোলাম মাওলা রনির ভয়েস নাকি অন্য কারো, বাট আমার কাছে মনে হয়েছে 98% এটা ওনারই ভয়েস। এখন যার সাথে কথা বলছিলেন তিনি সম্ভবত কোন একটা ইসলামিক দলের একজন লিডার। গত 5ই আগস্টের আগ পর্যন্ত গোলাম মাওলা রনির যে বক্তব্য ছিল সেগুলো ছিল এক ধাঁচের। যখন 5ই আগস্ট হলো, 2-1 দিন ভালোই ছিল। যখন ডক্টর ইউনূস সাহেব তিনি ক্ষমতায় বসলেন, তারপর আমরা দেখলাম যে বিভিন্ন জায়গা থেকে ডক্টর ইউনূস সাহেব অনেক রাজনৈতিক দলের বা অনেক বিশিষ্ট জনদের সাথে কথা বলেছেন, তার ওইখানে ডেকেছেন। এর পরপরই উপদেষ্টা নিয়োগ হয়ে গেল। তখনই আমরা দেখলাম যে গোলাম মাওলা রনি সাহেব তিনি তার অবস্থান পরিবর্তন করেছেন। আপাতমস্তক বা প্রকৃতপক্ষে তার এই মুহূর্তে প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা বক্তব্য সেটা ডক্টর ইউনূসের সরকারকে অসহিষ্ণু করে তুলবে। পাশাপাশি বিএনপির জন্য অনেকটা নেগেটিভ বক্তব্য আসছে, কারণ তিনি বিএনপির অনেক বিষয় সামনে তুলে ধরে আনছেন। এখন বাংলাদেশের কালচারে এটাকে বিপদই বলা হয়। কেন? এটা আমরা হজম করতে পারি না। ধরেন গোলাম মাওলা রনি এখন বিএনপির লোক রাইট নাও, তাই না? বিএনপি থেকে একটা নির্বাচন করছেন, এখন তিনি বিএনপি নিয়ে কথা বলে বিএনপির সমালোচনা করে, তার জন্য সমস্যা। আবার তার কথা হবে যে প্রতিদিন ভালো ভালো গল্প হবে। বাট গোলাম মাওলা রনির তো আবার সত্য কথা বলারও কিছু রোগ আছে। এই ফোন আলাপটার মূল যেটা ইস্যু, যে 111 সরকারের সময় আপনাদের খেয়াল থাকার কথা যে -2 ফর্মুলা ছিল, বিএনপি এবং আওয়ামী লীগকে রাজনীতি থেকে সরিয়ে দিতে হবে। এজ এ রেজাল্ট তৎকালীন সময়ে আওয়ামী লীগের সভানেত্রী বা বিএনপির যিনি সভানেত্রী আছেন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। আর দীর্ঘ 1 থেকে 2 বছরের মধ্যে আর্মি সরকার, তৎকালীন সময় মঈনুদ্দিনের যে সরকার ছিল, এটাকে ব্যালেন্স করতে পারে নাই। দিন শেষে সেফ এক্সিট কারা দিবে? তো যতটুকু আমরা শুনছি বেগম খালেদা জিয়া তিনি আপনার এটার পক্ষে ছিলেন না, আওয়ামী লীগ এটার পক্ষে ছিল, যার কারণে আওয়ামী লীগের হাতে ক্ষমতা বুঝিয়ে দিয়ে সেফ এক্সিট নিয়ে গেছে। এখন ডক্টর ইউনূস আবারও ঠিক একই প্ল্যান করছেন। তার মাথায় হচ্ছে আওয়ামী লীগ তো ভ্যানিশ, জামাতকে পচানো হবে, বিএনপিকে অস্তিত্ববিহীন করে দেওয়া হবে। আর এই হিসাবে তিনার যে বিভিন্ন বক্তব্য বা ফোন আলাপ, সেখানে একটা জিনিস তিনি যেটা ভবিষ্যৎবাণী করছেন 10% কিন্তু মিলে যায়। কোন 10% মিলে যায়? যেমন তিনি যেটা বলছেন যে ইউনূস সরকার যদি বেশি দিন ক্ষমতাটা ধরে রাখে সেটা বিএনপির জন্য ঝামেলা। কেন ঝামেলা? ওই যে আমি বলছি না যে এই মুহূর্তে সারা বাংলাদেশে বিএনপির নামধারী 5% কর্মী আছে, এটা আওয়ামী লীগের মধ্যে আছে, ছিল, এমনকি এই সংখ্যাটা 5 থেকে আওয়ামী লীগের 95 হয়ে গেছিল, যার কারণে আওয়ামী লীগের এই পরিণতি। বিএনপিতে এখন 5% আছে। এরা কারা? লুটপাটকারী। আওয়ামী লীগের বিভিন্ন অনেক মানুষের বাড়িঘর এরা হানা দিছে, টাকা পয়সা নিয়ে গেছে, ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে দখল করছে, ভাঙচুর করছে। এখন আবার আওয়ামী লীগ নাই, রাস্তায় এরাই নেমে গেছে চাঁদাবাজি করতে, এলাকার ভিতরে মামলা হামলার খেলা শুরু করে দিছে। এই 5% লোকের অ্যাক্টিভিটিস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম
টেলিভিশন স্ট্রিমিং মিডিয়ার মাধ্যমে মানুষের সামনে চলে আসছে, যার কারণে বেগম খালেদা জিও ট্রলের শিকার হচ্ছেন। আওয়ামী লীগ বিএনপি কে মুদ্রার একপিট ওপিট মানে এপিট ওপিট বলে জনগণ সোশ্যাল মিডিয়াতে কিন্তু তারা একটা রিয়াকশন দেখাচ্ছেন। এই অ্যাঙ্গেলে জামাত ভালো অবস্থানে আছে। তো রনি এই কথাগুলো বিভিন্ন সময় বলছেন যে এগুলাতে হবে কি, যে ইউনূস সাহেবের সরকার যদি 1 বছর ক্ষমতায় থাকে তো বিএনপির নেতারা হাইকমান্ড যেই কন্ট্রোলিং করার ট্রাই করছেন সেটা গ্রাস লেভেলে নেতাকর্মীরা পাত্তা দিচ্ছে না, আর যার কারণে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস তারা ঘটাচ্ছে, মানুষের কাছে এগুলো চলে আসতেছে। বিএনপি হাইকমান্ড নানানভাবে ট্রাই করছে এটাকে স্টপ করার জন্য, সত্য তো অনেক জায়গায় তারা ব্যর্থ হচ্ছে। আর এগুলাতে মানুষের কাছে অনেক ধরনের নেগেটিভ ইমেজ ক্রিয়েট হচ্ছে বিএনপির। এভাবে চলতে থাকলে আগামী 6 মাস পরে বিএনপির অস্তিত্ব আসলেই জনগণের কাছে বিপদে পড়বে, এটাও কিন্তু সত্য। তবে নির্বাচন হবে কিনা, এখন তিনার যে বক্তব্য গোলাম মোল্লা রনির, তার বক্তব্য শুনে তো মনে হয় যে নির্বাচনই হবে না। এখন জামাতকে কিভাবে পচানো হবে সেটাও আমি জানি না, বিএনপি কে কিভাবে মাটিতে মিশানো হবে, এটার জন্য যে 5% নেতাকর্মী, এটা সংখ্যা বাড়তে থাকলে মানুষের কাছে এটা মাটিতে মিশা যাবে, এটাও বাস্তব। তখন একটা নির্বাচনের মাধ্যমে এখানে আসলে কাকে ক্ষমতায় আনানো হবে। তবে আর্মি সরকার ক্ষমতায় বসবে না, আমরা আমাদের সেনাবাহিনীর যতটুকু ভূমিকা দেখছি বা বিভিন্ন অ্যাক্টিভিটিস দেখছি। ডক্টর ইউনূসের কথা শুনেও মনে হয় নাই যে তিনি আসলে রাষ্ট্র ক্ষমতাকে কুক্ষিগত করবেন, বা তার জায়গা থেকে তিনি যে লেভেলের মানুষ বা ওয়ার্ল্ড ওয়াইড তার যে ফেস ভ্যালু, সেখানে তিনি আসলে নতুন কইরা ভবিষ্যতে কোনো কিছু করবেন ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য, এটাও আমার মনে হয় না। তাহলে গোলাম মোল্লা রনি আসলে কি বোঝাইতে চাচ্ছেন? জনমনে বিভ্রান্তি ছড়াতে চাচ্ছেন ডক্টর ইউনূসের সরকারকে আনস্টেবল করার জন্য, নাকি আসলে তার যে অ্যানালাইসিস এটা আসলে সত্য? এখানে নতুন কোন তো কার্যক্রম একটা হবে যেটা নিয়ে আমরা হয়তো এখনো কল্পনাও করতেছি না। তিনি আবার যথেষ্ট ওলি আল্লাহ টাইপের মানুষ, তবে তিনাকে নিয়ে মানুষের মন্তব্য গিরগিটির মতন রং বদলান, ক্ষমতার কাছাকাছি থাকতে চান। কেউ বলছেন যে তিনি উপদেষ্টা হইলে ভালো হইতো, তিনি উপদেষ্টা হওয়ার জন্যই অনেক চেষ্টা করছেন যে তাকে ডক্টর ইউনূস ডাকুক। একসময় আওয়ামী লীগেরটা খাইছেন, আবার সে আওয়ামী লীগের পাতে হাঁকছেন, আবার যখন তিনি বিএনপিরটা খাইলেন এখন বিএনপির পাতে হাঁকছেন, আবার ইউনূস সাহেবরে নিয়ে এখন তিনি যে হাগাহাগি করছেন। তো সকল কিছু মিলে মানে মিশ্র প্রতিক্রিয়া আছে। অনেকে আমরা বলেন, দেখেন আমি আসলে উনি গোলাম মোল্লা রনি বাংলাদেশে যেই সকল মানুষগুলা রাজনীতি নিয়ে অ্যানালাইসিস করে যথেষ্ট প্রজ্ঞাবান একজন মানুষ, কিন্তু হঠাৎ করে আমার কাছে মনে হচ্ছে তিনার বক্তব্যগুলা সামঞ্জস্যবিহীন। মানে কি বলেন আমি তো বুঝি না, এত ছোট মানুষ তো, আপনারা যারা বিচক্ষণ আছেন নিশ্চয়ই বুঝছেন।